সাবিন ফুরকান পর্ব সংখ্যা 12। আজকে ইজানকে ডাক্তার দেখানো হবে, তাই বেশ সকাল সকালে উঠে পড়েছে ইরা। হিসাব সমেত আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তাই ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করিয়ে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসাবে বেশ কয়েকটি নতুন শাড়ি পেয়েছে। সেগুলো থেকেই গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরল। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা। সেগুলো খোলাই রাখলো। অতঃপর ইজানকে কুলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেচিয়ে নেমে এলো। নাস্তার টেবিলে সাজানো। সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিসির গতকালই চলে গিয়েছে। তাদের ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ চলছে। ভাঙাচুরার ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতে রাখবে। সে নিজেই সপ্তাহে একবার দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতে থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এ সম্পর্কে, তবে মেয়েটার সামনে তাকে সাবধানে হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হইয়া নাই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন। হাসপাতালে যাওয়ার তাড়া আছে, তবুও চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার, সাইবানকে দেখছি না যে? রেডি হয়নি এখনো? যাবে না তোমাদের সাথে? জানি না, ঘুম থেকে উঠেনি, রুমে দেখিনি। সে কি? ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আসছে। তোমার ছেলে কি গোয়ালের গরু? সে পাগলা গুড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সারিকা মন্তব্য করলো। কাঁটা চামচ দিয়ে মই মেশানো ফ্রুট সালাদ খাচ্ছে সে। তবে ইরাম ননন্দের কথাটা গায়ে মাখল না। ইজানকে উড়ুতে বসিয়ে দুলাতে দুলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল। অতঃপর তাকালো সামিয়ার দিকে। নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফেলফেল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও একথা বলেছে। ইজানকে ডাইপার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল। দেখে সে পরে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাফ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করলো, এই বিয়েটা ওর মনের খুশিতে হয়নি। উপরন্ত একটা বাচ্চা সামলানো চারটেখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনও দায় সারা দায়িত্ব জ্ঞানহীনটা বাপটা রয়ে গেছে। এর জন্য ওকে দোষ দেওয়া যায় না। স্বাভাবিক ওর সময় লাগবে। আমরা ওকে নিস্তার দিই কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি। আলাদিন নিজে থেকে না চাইলে ওকে গাঁটানোর দরকার নেই। অদ্ভুত হলেও সত্য, আপুর এই কথার সাথে আমি একমত। তুমি সাইয়ের উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলেছ মম। বউকে জিনিস সেটা বোঝার বয়সই হয়নি, সে আবার বাচ্চা পালবে কীভাবে? সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটি দীর্ঘশ্বাস ফেললেন সামিয়া। পরক্ষণে চশমা খুলে খানিক দম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল। তখনই তিনি মুখ খুললেন, তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবছিস তাই না? সারিকা চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো বলে বসল। উভয় প্রসারিত নয়নে দেখল সামিয়াকে, যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর উপর আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালোর কথাই ভেবে আমি এই বিয়েতে জুড়োজুড়ি করছি। বিষয়টা কিন্তু এমন নয়। আমি স্বার্থপর। আমি নিজের ছেলের জন্য করেছি। না চাইতে সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়ই আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, সাইবান আগে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তো ওকে ছোটোবেলা থেকে দেখাচ্ছিস। একটা ভদ্র মিষ্টিভাষী বাচ্চা ছিল। হে রাগটা ঠিক নাগের ডোকায় রাখত, কিন্তু বর্তমানের মতো এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কী যেন হলো, সব কিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাড়িতে সময় দেওয়া হয়েছে খুব কম। বলতেও পারবো না কিভাবে, কোন দিন কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গেছে বা বিগড়ে গিয়েছে। কিছু লাগাম ছাড়া হয়ে পড়েছে, বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যান নেই। ওকে জিজ্ঞেস করলেই শুধু বলে, আজকের জন্য বাঁচি, কালকের জন্য ভেবে লাভ কী? চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। সাইবানের এই পরিবর্তনটা, সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। শুধু ছোটোবেলায় বড়োবেলায় দেখেছে। কীভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়ার সবটাই চোখের সামনে দেখেছেন নিজের, তাই মা হিসাবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমা মুছতে মুছতে বললেন,
সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতে আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। অতপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণে অকারণে না করা যায় না, সবসময় চুকে চুকে রাখা যায় না, দরে বেঁধে রাখাও যায় না। আমি চাইও না। একটা মানুষ মুক্ত, স্বাধীন, তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানেই হয় না। তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবন এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতন করে বুঝিয়ে পারবে, ওকে সামলে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের বাড়ার জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলেন সামিয়া। কয়েক মুহূর্ত নিঃশব্দ বসে থাকলেন। তারপর গ্লাস থেকে বেশ খানিকটা পানি পান করে চেয়ার সেরে উঠে দাঁড়ালেন। তবে ইরাম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ না করার চেষ্টা করব। আচ্ছা, তুই যা তাহলে। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামণি। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতে তো যাবো আসবো, তুমি চিন্তা করো না। সামিয়া আর দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি, সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকাও আর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকে অবাক করে তুলেছে বোধ হয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করে অতঃপর সুগন্ধাকে নিয়ে ঘণ্টাখানেক বাদে বেরুলো অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে বেশি আসা নোনা বাতাস শরীরে লাগলে আলাদাই একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালি দ্বীপের সমুদ্র সৈকত, বালির আস্তরণের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যের। তার সঙ্গীন এক্সকট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তবাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে। মেয়েটার দম আছে বলতে হয়। বেশ, তবে ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ, আজ হোক কাল হোক ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে সেই ভাঙ্গার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় দু পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের উপর উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। ওয়ানা গেট ইনটু ওয়াটার? অরণ্য উঠে বসে বিদেশিনীকে শুধালো। মেয়েটি মাথা নাড়ল। নো ওয়ে, আই এম নট রিস্কিং মাই স্কিন, সুট ইয়োরসেলফ। অরণ্য উঠে দাঁড়ালো। হাফ হাতা রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ড্রাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপটপ করে গড়ালো পানির ফুটাগুলো। সূর্যের আলো চিকচিক করতে লাগলো। পেটানো শরীর, মাংসপেশি ফুলে ফেঁপে উঠল তার প্রতিটি কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপটে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুগ্ন তুতনিতে হাত ঘষে সে খেয়াল করলো বিচের অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে। কেউ বা লুকিয়ে, কেউ বা আবার কোনো রাখ ডাক বাঁধে। বাঁকা হাসি ফুটল অরণ্যের টুটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকে তার সঙ্গে কথা বলতে চাইবে। অরণ্য অরণ্য নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে বাসতে পারল না অরণ্য। নিচে দাঁড়ানো তার বিদেশিনী এসকর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যের ফোনই। অরণ্যর নামটা বিদেশিনীরা উচ্চারণ করতে পারে না, বিদায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তুয়াল তুলে কাঁধে সরিয়ে সে রিসিভ করলো ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সব কিছু শুনে কেঁপে যাওয়ার বদলে অরণ্যর ঠোঁটে হাসিটা আরও বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ।
কেউ দেখল না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখ জোড়া কেমন হিংস্র জন্তুর মতন জ্বলজ্বল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যের মাঝেও তেমনই অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের টুটে লোহন করে নিয়ে অরণ্য বলল, আইসি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি, মাই ওয়ার্ড। ইজানকে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইজান মাঝে মাঝে ছটফট করছে, এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে, বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে। তার পাশে সুগন্ধা। ইজান প্রতিদিনকার তুলনায় একটু বেশি শান্ত আজ। ডাক্তারের সামনে তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরও মানুষ অপেক্ষা করছে। সকলেই ছোটো ছোটো শিশু। একদম বেশি ছোটো কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনই এসেছে। ওই তো ইরাম বের হতেই এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকল। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগবন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতার। যে কোনো একজনের উভয় উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধন শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে। এটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের টুটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটা এখানে সেও কামনা করে না তার ছায়া ইজানের উপর পড়ুক, সেটাও চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বাঁধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। আপা গাড়িটা সুপার শপের সামনে থামাতে বইলেন। ওখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ কইরা খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে। ইরাম শুনতেই ভালো লাগছে। করিডোর শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। একটা ওভারসাইজ হাফ হাতা টি শার্ট আর ডুলার ট্রাউজার পরনে। চুলগুলো হালকা বেজা বেজা কেমে গিয়েছে, কপালে ছড়িয়ে আছে। আইব্রু পিয়ার্সিংটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইবান মাথা কাত করে দেখলো তাকে, তারপর জিজ্ঞেস করলো, কেন? শাহরুখ খানকে আশা করছিলেন? না, অনুরাগকে আশা করছিলাম। ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের উপরেও পড়তে শুরু করেছে বোধহয়। অনুরাগের কথা শুনে ব্রু কুচকে ফেলল সাইবান। তার চোখ মুখ শান্ত ভাবটা হুট করে অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, সেলাইন আর ওর বাচ্চাটা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন। না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন। পৃথিবীর সকল মানুষকে আশা করতেন। পৃথিবীর বাইরে মঙ্গল মালঙ্গিয়াদের আশা করতেন। এরিয়া 51 থেকে এলিয়েনদের আশা করতেন। ভাইজান থামেন। হে যে হারে আগাইতেছেন, নাসার আগে আপনি মহাবিশ্বের বাইর হইয়া যাবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জরিনার আম্মা সকিনা, পটকে দিয়ে চটকে ফেলবো একদম। আমি আবার নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লে লাভ হবে না, দেখিস কিন্তু। পরেক্ষণে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি? স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে, বুঝতে পারিনি। ইরাম মজা করলো। সাইবানকে কাঁপাতে দেখে বেশ ভালো লাগছে তার। তির্যক একটা হাসি ছুঁয়ে গেল বান্দার টুটে। আশপাশের মানুষের উপস্থিতি কোনো পরোয়া না করেই হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে সে ফিসফিস করলো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। পাশ করে তুলে দেওয়া তার শাড়ির আঁচলটি আঙ্গুল ছুঁয়ে দিয়ে যুক্ত করলো। ডোন্ট ট্রাই টু প্লে উইথ মি, ইয়োর হাবি। আম দ্য কোচ অফ দিস গেম, মিসেস বেগুনি। দক করে বুকের ভেতর একটা কাঁপুনি হলো ইরামের। টুচচূড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে।
বৃদ্ধা আঙ্গুলে অদর কষ্টে কষ্টে অপদাস্তকময় কুটিয়ে কুটিয়ে ইরামকে দেখছে সে। চুকাচুকি হতে জিভ গালে টেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করল সে। একবারে বাজে অভ্যাস, ভয়ানক বাজে। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে কুলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল এইটুকুতে। সে বেশি অনুভূতি দেখালো না আর। দ্রুত এগোল করিডোর ধরে। পিছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। আর নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়ে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পিছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথা মতো সুপার শপে সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতরে এখন শুধু সাইবান আর ইরাম। ইজান ইরামের কুলে নাচড়া করছে, আশেপাশ দেখছে কৌতূহল দৃষ্টিতে। বাইরে গেলেই যে এমন করে। ইরাম ছেলেকে দুলাতে দুলাতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার এক পাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়ল কলেজ ভার্সিটি যাওয়ার সময় এইভাবে ভুট্টা খাওয়া হতো। বিকালে বাইয়েদের নিয়ে বেরোলে দুজনই বায়না ধরত। পুরনো স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলল মুহূর্তেই। সাইবান আর চোখের দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখল। পুটলার দাঁত হয়নি তো কি হয়েছে? পুটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চেঙ্গিস ফেল বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটা সাইবানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরল। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা, 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞেস করতে ব্রু তুলে বলল, বাবারে, ড্রাইভার আর সকিনা। জরিনা আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে ওকে না দিলে। ওকে চেনেননি আপনি? যাহ, মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন। ওর নাগিন রূপ এই বেরুলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল থাকলে তো এমনি হবে। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে যেখানে কোন এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা সেঁকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবান নিজ থেকে এগিয়ে এসে 2 হাত বাড়িয়ে দিয়ে ইজানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজানকে ধরে নিজের বুকে টেকালো। আজ বোধ হয় সত্যি তার অবাক হওয়ার দিন। নিজের বুট্টাটা সাইবান অন্য হাতে ধরাতেই ইজান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেললো চেটে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরল। ইস, সাহস কত বড় পুটলার! আমার খাবারের বাগ চায়, আইয়া! ইজান তার হাতের কবজি খামচে ধরতেই চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে বলল, আমার খাবারে বাঘ ছোঁয়ার আগে বল, তোর খাবারে বাঘ দিবি? ইরাম বুটটা চিবোতে চিবোতে কেসে ফেলল। সাইবান মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? সাইবান ইজানকে দেখিয়ে দেখিয়ে বুটটা কামড় দিতে লাগলো। মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস ফুকলা কুতাকার। ইজান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করেই থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি। ইজানের কান্না ভাব মুহূর্তেই মিলিয়ে গেল। মাড়ি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছ, মেয়ে দেখলেই মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলোকে ঘিরে দাঁড়িয়ে ইজানকে আদর করে দিতে লাগলো। ইরাম সতর্ক চোখেই দেখছে, তবে এটাও খেয়াল করলো সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মুডে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজান আর প্রতিটি মেয়ের দিকে বিশাল খেয়াল রাখছে। ইরাম মনে ভীষণ উষ্ণতা বোর করলো। একটা মেয়ে ইজানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট, আপনার ছোট ভাই। সাইবান ইজানকে নিজের বুকে টেকিয়ে অপ্রত্যাশিত একটি উত্তর করল, মাই বেবি বয়।